হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সাংবিধানিক মূল্যবোধ সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের মডিউল 1 থেকে একটা গুরুত্বপূর্ণ 25 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা তোমরা দেখে নাও, প্রশ্নটা কি আছে। ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা লেখো। এখানে অ্যান্সারটা যেভাবে লিখবে দেখো, গণপরিষদের গঠনের পটভূমি অর্থাৎ গণপরিষদ গঠনটা কিভাবে হয়েছে তার পটভূমিটা প্রথমে লিখতে হবে। সেখানে দেখো, স্বাধীন ভারতের জন্য সংবিধান রচনার উদ্দেশ্যে গণপরিষদ গঠিত হয়েছিল। গণপরিষদ যেভাবে দ্রুততার সঙ্গে বিশ্বের বৃহত্তম সংবিধান রচনা করেছে তা প্রশংসার দাবি রাখে। তাই অধ্যাপক জোহারি বলেছেন, গণপরিষদ কর্তৃক সংবিধান রচনা বর্তমান শতাব্দীতে একটি উল্লেখযোগ্য ঘটনা। এই গণপরিষদের দাবি 1922 সালে মহাত্মা গান্ধী প্রথমে তুলেছিলেন। তার দাবি অনুসারে জাতীয় কংগ্রেস গণপরিষদ গঠনের জন্য সোচ্চার হয়। প্রথম দিকে ব্রিটিশ সরকার এই দাবিকে উপেক্ষা করে, কিন্তু 1946 সালে ব্রিটেনের শ্রমিক দল, এটা লিখবে ব্রিটেনে শ্রমিক সরকার, ঠিক আছে, শ্রমিক সরকার ক্ষমতা এলে শ্রমিক দল হচ্ছে লেবার পার্টি হয়, সেই লেবার পার্টি ক্ষমতা এলে তারা ভারতকে স্বায়ত্তশাসন দেবার জন্য তার রূপরেখা তৈরি করতে ক্যাবিনেট মিশন পাঠায়। এই মিশন ভারতে এসে একটি প্রস্তাব পেশ করে। সেই প্রস্তাবের বক্তব্য ছিল, এক হচ্ছে গণপরিষদ সংবিধান রচনা করবে, দুই হচ্ছে প্রাদেশিক আইনসভার সদস্যরা গণপরিষদের সদস্যদের নির্বাচিত করবে, তিন হিন্দু মুসলমান ও শিখরা নিজেদের সংখ্যা অনুযায়ী প্রতিনিধি পাঠাবে, চার দেশীয় রাজ্যগুলি প্রতিনিধি পাঠাবে। এই প্রস্তাব গৃহীত হলে গণপরিষদ গঠনের পথ প্রশস্ত হয়। এবার দেখো, গণপরিষদের গঠন ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী স্বাধীন ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হয়। পরিষদের মোট সদস্য হলো, এটা হলো লিখবে, সদস্য হলো 389 জন। এদের মধ্যে প্রদেশগুলির আইনসভা থেকে নির্বাচিত হন 292 জন। সাম্প্রদায়িক ভিত্তিতে এরা নির্বাচিত হন। এই 292 জনের মধ্যে মুসলমানদের জন্য 78টি আসন, শিখদের জন্য 4টি আসন এবং সাধারণদের জন্য 210টি আসন সংরক্ষিত হয়। 4 জন সদস্য আসেন চিফ কমিশন শাসিত প্রদেশগুলি থেকে। এছাড়াও 93 জন প্রতিনিধি এলেন দেশীয় রাজ্যগুলি থেকে। তারপরে দেখো কি বলা হচ্ছে, এখানে উল্লেখ করা যেতে পারে গণপরিষদের নির্বাচনে দলগত বিচারে কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়। 292টি প্রাদেশিক আসনের মধ্যে কংগ্রেস লাভ করে 208টি আসন। 9টি ব্যতীত সাধারণ সবকটি আসন পায় কংগ্রেস। মুসলমানদের জন্য সংরক্ষিত 78টি আসনের মধ্যে মুসলিম লীগ 73টি আসন লাভ করে। এবার দেখো, গণপরিষদের কার্যাবলী বা ভূমিকা, এটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা অ্যাডমিশন নিতে পারো, বা তোমরা যারা নোট পারচেস করতে চাইছো অর্থাৎ উত্তর সহ সাজেশান কিনতে চাইছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে সাজেশান সহ নোটস তোমরা পারচেস করতে পারো। সেক্ষেত্রে তোমরা ইংলিশ ভার্সানও পাবে এবং বেঙ্গলি ভার্সান, দুটো ভার্সানেই নোটস তোমরা নিতে পারো। চলো তারপরে তোমরা পরের পার্টটা দেখে নাও। গণপরিষদের যে কার্যাবলী, বিভিন্ন অধিবেশনের মাধ্যমে গণপরিষদের কার্যাবলী সম্পাদিত হয়। এই কার্যাবলীর মধ্যে দিয়ে গণপরিষদ তার ভূমিকা পালন করে। প্রথম অধিবেশনে কি বলা হচ্ছে দেখো, 1946 সালে 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন বসে। মুসলিম লীগের সদস্যরা প্রথমে পাকিস্তান গঠনের দাবিতে এই অধিবেশন বয়কট করে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন। এই অধিবেশনে একটি গুরুত্বপূর্ণ কমিটি গঠিত হয়। এর নাম সভার কার্য বিবরণী সম্পর্কিত কমিটি। গঠনের পরের দিন জওহরলাল নেহরু ভারতকে একটি স্বাধীন সার্বভৌম সাধারণতন্ত্র হিসাবে উল্লেখ করে একটি প্রস্তাব আনলে
তা অনুমোদিত হয়। তারপরে দ্বিতীয় অধিবেশন দেখো কি বলা হচ্ছে। 1947 সালে 20 জানুয়ারি পরিষদের দ্বিতীয় অধিবেশন বসে। এই অধিবেশনে কয়েকটি কমিটি গঠিত হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো কার্যনির্বাহী কমিটি, মৌলিক অধিকার সম্পর্কিত কমিটি, সংখ্যালঘু সম্পর্কিত কমিটি প্রভৃতি। তারপর দেখো তৃতীয় অধিবেশন। তৃতীয় অধিবেশন শুরু হয় 1947 সালে 22 এপ্রিল। এই অধিবেশনে বিভিন্ন কমিটির রিপোর্ট পেশ করা হয় এবং সেগুলির ওপর আলোচনা হয়। তাছাড়া এই অধিবেশনে সংবিধান সম্পর্কিত দুটি কমিটি গঠিত হয়। একটি হলো কেন্দ্রীয় সংবিধান কমিটি, অন্যটি হলো প্রাদেশিক সংবিধান কমিটি। তারপরের পয়েন্ট হচ্ছে চতুর্থ অধিবেশন। 1947 সালে 14 জুলাই পরিষদের চতুর্থ অধিবেশন বসে। এই অধিবেশন স্থায়ী হয় 31 জুলাই পর্যন্ত। 22 জুলাই ভারতের পতাকার পরিকল্পনা স্থির হয়। বিভিন্ন কমিটির রিপোর্ট নিয়ে এই অধিবেশনে আলোচনা শুরু হয়। মৌলিক অধিকার, সংখ্যালঘু উপজাতি প্রভৃতি সম্পর্কিত পরামর্শদাতা কমিটিগুলির প্রতিবেদন এই অধিবেশনে পেশ করা হয়। তারপরে দেখো পরের পয়েন্ট হচ্ছে পঞ্চম অধিবেশন। গণপরিষদের অধিবেশন চলাকালীন ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন 1947 সালে 3রা জুন ঘোষণা করলেন ব্রিটেন 15 আগস্ট ভারত ও পাকিস্তান এই দুটি রাষ্ট্রের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। সেই মতো দুটি দেশের জন্য পৃথক গণপরিষদ সংবিধান রচনা করবে। এই ঘোষণা মতো 1947 সালে 14 আগস্ট মধ্যরাতে ভারতের গণপরিষদে বিশেষ অধিবেশন বসে। সেই অধিবেশনে গণপরিষদকে সার্বভৌম ক্ষমতা দেওয়া হয়। জওহরলাল নেহরুকে প্রধান হিসাবে নিযুক্ত করা হয়। ভারতের জন্য একটি খসড়া সংবিধান তৈরির উদ্দেশ্যে 29 আগস্ট ডক্টর আম্বেদকরের সভাপতিত্বে একটি খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি গঠিত হয়। তারপরে কি বলা হচ্ছে 1948 সালে 21 ফেব্রুয়ারি গণপরিষদের কাছে খসড়া সংবিধান পেশ করা হয়। প্রায় 3 বছর ধরে দীর্ঘ আলোচনা ও বিতর্কের শেষে 1949 সালে 26 নভেম্বর গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়। এই সংবিধানে 395টি ধারা, 8টি তফসিল উল্লেখিত হয়। 1950 সালে 26 জানুয়ারি এই সংবিধান চালু হয়। তারপর দেখো মূল্যায়ন কি বলা হচ্ছে। সমালোচিত হলেও একথা অনস্বীকার্য, ভারতে সেই সময়কার রাজনৈতিক ও অর্থনৈতিক পটভূমিতে এর কোনো বিকল্প ছিল না। গ্রেনভিল অস্টিন বলেছেন, সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করলে সংবিধান রচনা বিলম্ব হতো, তাতে অনেক জটিলতা সৃষ্টি হতে পারত। তাছাড়া ভারতের সংবিধান বিশেষজ্ঞ সুভাষ কাশ্যপ তার লেখা আওয়ার কনস্টিটিউশন গ্রন্থে বলেছেন, সেই সময় ভারতের রাজনীতিতে কংগ্রেসের আধিপত্য সম্পর্কে কোনো বিতর্কের অবকাশ ছিল না, বরং তাদের এই আধিপত্যের জন্য সাম্প্রদায়িক শক্তিগুলি সংবিধান রচনায় বাধার সৃষ্টি করতে পারেনি। প্রকৃতপক্ষে এত অল্প সময়ে শান্তিপূর্ণভাবে পৃথিবীর বৃহত্তম সংবিধান রচনা করে গণপরিষদ প্রশংসনীয় ভূমিকা পালন করেছে।